গত বছর ক্যারিয়ারে ক্লাস শুরু করেছিলাম, বিভিন্ন সমস্যার জন্য ব্যস্ততার জন্য ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস হবে। যে ক্লাসগুলো আমাদের সর্বপ্রথম জানা থাকা দরকার সূত্র, ক্যারিয়ার পরীক্ষার যে প্রয়োজনীয় সূত্রগুলা, সেই সূত্রগুলো শুধু আমরা এখানে লিখেছি, আরো লিখবো। দেখো, প্রথমে দিয়েছি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। খ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। গ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক। এখানে বর্গ একক বলতে বোঝাচ্ছি বর্গ একক। এককটা যদি সেন্টিমিটার হয় তাহলে এখানে লিখবো বর্গ সেন্টিমিটার, যদি মিটার হয় তাহলে লিখবো বর্গ মিটার। এখানে একক লিখেছি, যদি এককটা মিটার হয় তাহলে এখানে লিখবো মিটার, যদি সেন্টিমিটার একক দেওয়া থাকে তাহলে লিখবো সেন্টিমিটার। আচ্ছা, ঘ নম্বর আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমরা যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? প্রস্থ পাবো। আর এখানে এককটা দিব কি? মিটার, সেন্টিমিটার, যে একক দেওয়া থাকবে ওই এককটা। তারপর সব বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আর একটা আমরা জানি বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুকে বাহু দ্বারা গুণ করলে যেটা হয় এটাকে বলা হয় বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এক্ষেত্রে আমাদের একক হবে বর্গ একক। তাহলে বর্গ একক, এখানে একক হিসেবে লিখবো, যদি মিটার থাকে তাহলে লিখবো বর্গ মিটার, যদি সেন্টিমিটার থাকে তাহলে লিখবো সেন্টিমিটার। ক নম্বর বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। আর এখানে কি? একক। ঘ নম্বর বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহুটা আমরা দুই ভাগে বের করতে পারি। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রফলকে আমরা রুট ওভার করে দিব। রুট ওভার করলে যে মানটা আসবে ওটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আরেকটা আছে, যদি পরিসীমা দেওয়া থাকে, পরিসীমা থেকে আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। কিভাবে বের করতে পারি? পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেই তাহলে যেটা পাবো সেটা হবে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। 3, ত্রিভুজ। ত্রিভুজ নিয়ে অনেক সূত্র আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, অনেক ধরনের আছে। তোমাদের ক্যারিয়ারে যে সব প্রয়োজনীয় যেগুলো লাগবে সেগুলো আমরা এখানে রেখেছি। সবগুলো লিখে যেগুলো লাগবে না সেগুলো শুধু শুধু তোমাদের দিয়ে চাপ বাড়াচ্ছি না। দেখো, প্রয়োজনীয় সূত্রগুলো এখানে লেখা আছে। ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে ওই যে আগেরটাই বর্গ একক, এখানে যে একক দেওয়া থাকবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার যাই থাকুক, এখানেও কি বর্গ মিটার অথবা বর্গ সেন্টিমিটার যে একক দেওয়া থাকবে ওটা লিখবো। খ, ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল। ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে, 3টা বাহু যোগ করলে আমরা যা পাবো ওটা হবে কি? ত্রিভুজের পরিসীমা। গ, ত্রিভুজের উচ্চতা 2 × ক্ষেত্রফল ভাগ ভূমি একক। আমরা ক্ষেত্রফলকে ভূমি দ্বারা ভাগ করবো, ভাগ করে আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? ত্রিভুজের উচ্চতা পাবো। এক্ষেত্রে এককটা হবে শুধুমাত্র একক, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার যেটা দেওয়া থাকবে সেটা। ঘ নম্বর ত্রিভুজের ভূমি। আগেটার মতোই, শুধু ভূমির জায়গায় উচ্চতা আসবে। এখানে উচ্চতার জায়গায় ভূমি এসেছে, আর এখানে ভূমির জায়গায় কি আসবে? উচ্চতা আসবে। 2 × ক্ষেত্রফল ভাগ উচ্চতা একক। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমাদের বেশিরভাগ কাজে লাগে, এই জন্য এটা দিয়েছি। অন্যগুলা যেগুলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ওইগুলোর যে সূত্রগুলো আছে ওইগুলো আমাদের তেমনটা লাগে না বললেই চলে, সেজন্য দেয়নি। কিন্তু সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বা ভুজ স্কয়ার, এটা খুব লাগে, এজন্য আমরা এটা দিয়েছি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পরে আসো রম্বস। 4 নম্বর রম্বস। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক। খ, রম্বসের পরিসীমা 4 × এক বাহুর দৈর্ঘ্য একক। গ, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাগ 4। আমরা যদি পরিসীমাকে 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবো? রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। পরাশর সামান্তরিক। ক, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। সামান্তরিকের পরিসীমা 4 বাহুর যোগফল একক। সামান্তরিক ভূমি ক্ষেত্রফল ভাগ উচ্চতা একক। সামান্তরিকের উচ্চতা ক্ষেত্রফল ভাগ ভূমি একক। 6 নম্বর আসো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমতল বাহুদের যোগ সমষ্টি ইন্টু উচ্চতা। এখানে হবে বর্গ একক। হাফ ইন্টু সমতল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা বর্গ একক। পরে ক নম্বর ট্রাপিজিয়ামের পরিসীমা। ট্রাপিজিয়ামের 4টা বাহু থাকে, ওই 4টা বাহু যোগ করলে আমরা কি পরিসীমা পাই? তাহলে ট্রাপিজিয়ামের পরিসীমা হলো 4 বাহুর সমষ্টি একক। 7 নম্বর আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA। এখানে এ বলতে বোঝাচ্ছে, আমরা যে নিচে লিখে দিছি, এখানে এ বলতে দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ, সি বলতে উচ্চতা। তাহলে সূত্রটা কি? আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA বর্গ একক। তারপর খ, আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আবার আমরা এবিসি তে লিখতে পারবো এ গুণ বি গুণ সি বা এবিসি ঘন একক। আয়তাকার ঘনবস্তুর 4 দেয়ালের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। দেখো, এরপর আছে 8 নম্বর লসাগু গসাগু সংক্রান্ত। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু। এখানে তোমার সবসময় দুটো সংখ্যার গুণফল চাবে এরকম না,
অনেক সময় দুইটা সংখ্যার গুণফল দেওয়া থাকে আর একটা গসাগু অথবা লসাগু দেওয়া থাকে। সেক্ষেত্রে নিয়মটা হবে দুইটা সংখ্যার গুণফলকে যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে ভাগ করে দিবে, তাহলে অপরটা বেরিয়ে আসবে। আর এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, 3, 4, 5, 6 ইত্যাদি ধরনের অঙ্কের বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা উল্লেখ থাকলে তোমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলা হয় বা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা হয়। এক্ষেত্রে নিয়মটা হলো প্রথমেই মনে রাখবা 3, 4, 5, 6, 7 এই টাইপের উল্লেখ থাকলে সেখানে বৃহত্তম চাক আর ক্ষুদ্রতম চাক, সেক্ষেত্রে প্রথমে আগে লসাগু করে নিতে হয়। লসাগু করে ওই লসাগু দ্বারা যে 5 অঙ্কের 7 অঙ্কের 8 অঙ্কের উল্লেখ থাকে তাকে ভাগ করতে হয়। ভাগ করার পর এই সূত্র দুটো অ্যাপ্লাই করতে হয়। বৃহত্তম সংখ্যা উল্লেখ করলে মনে রাখবা সূত্র হলো বৃহত্তম সংখ্যা সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, তাহলে আমার উত্তর এসে পড়বে। আর যদি উল্লেখ থাকে যে অতিরিক্ত 5 যোগ করতে হবে 10 যোগ করতে হবে, ওইটা সাথে এর সাথে যোগ করে দিতে হবে। ঠিক একইভাবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সূত্র হলো ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। এরপর আসো ভগ্নাংশের লসাগু গসাগু সংক্রান্ত। ভগ্নাংশগুলোর লসাগু, ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ডিভাইডেড ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু। এক্ষেত্রে দেখো এখানে লসাগু, এখানে যেটা চাবে ওইটা থাকবে উপরে, আর এখানে চাইছে হলো লসাগু। মনে রাখবা যেটা চাবে সেটা থাকবে উপরে, এখানে লসাগু চাইছে, এর উপর থাকবে লসাগু আর নিচে থাকবে অন্যটা, তার মানে গসাগু। ঠিক সেম ভাবে ভগ্নাংশগুলোর গসাগু, ভগ্নাংশগুলোর গসাগু খেলে সূত্র হলো ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু ডিভাইডেড ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। তার মানে এখানে গসাগু চাইছে, তাহলে এখানে আমার উপরে থাকবে কি গসাগু আর নিচে থাকবে লসাগু। সেম ভাবে আসো, এই যে এখানে আমরা একটু আগে পরে আসলাম দুইটি সংখ্যার গুণফল সংখ্যার লসাগু ও গসাগু গুণফলের সমান। ঠিক একইভাবে দুইটা ভগ্নাংশের গুণফল চাবে একই, ভগ্নাংশ দুটির লসাগু ইনটু ভগ্নাংশ দুটির গসাগু। ওইটা যেমন বললাম সেক্ষেত্রে এরকম দুইটা ভগ্নাংশের গুণফল দেওয়া থাকবে আর লসাগু অথবা গসাগু দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে লসাগু দেওয়া থাকলে গসাগু চাবে। তাহলে কি হবে, এই ভগ্নাংশ দুইটার গুণফলকে এই লসাগু দ্বারা ভাগ করে দিবা, তাহলে তুমি গসাগু পাবা। অথবা দুইটা ভগ্নাংশের গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, লসাগু চেয়েছে, তাহলে এই দুইটা ভগ্নাংশের গুণফলকে আমরা কি করব, গসাগু দ্বারা ভাগ করব, তাহলে আমি লসাগু পাবো। আসো তারপর তথ্য উপাত্ত সংক্রান্ত। প্রথমে গড়। গড় আমরা সবাই জানি রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা। পরে আসো খ নাম্বার রাশিগুলোর সমষ্টি। আমরা রাশিগুলোর সময় এই সূত্র থেকে আমরা এটাকে ভাঙে এটা আনতে পারি, রাশিগুলোর সমষ্টি ইকুয়াল গড় ইনটু রাশিগুলোর সংখ্যা। আবার রাশির সংখ্যা চাইতে পারে, এটা থেকে বের করা যায়, এটা ক্যালকুলেশন করে রাশিগুলোর সমষ্টি ভাগ গড়। পরে ক্রমিক ধারার গড়, এটাও ইম্পর্টেন্ট। ক্রমিক ধারার গড় হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। এই ক্রমিক ধারাটা কেমন, এটা থাকবে তোমার 1, 3, 5, 7 এরকম একটা প্যাটার্ন আকার দেওয়া থাকবে, ধারা দেওয়া থাকবে। ওইখান থেকে আমরা যদি গড় বেরোতে চাই তাহলে সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। মধ্যক। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম যে শর্তটা মনে রাখতে হবে সেটা হলো উপাত্তগুলোকে প্রথমে ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। ক্রমানুসারে মানে তুমি ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজিয়ে নিবে। তারপর দেখবা উপাত্ত সংখ্যা কতগুলো আছে, উপাত্ত সংখ্যা যদি জোড় হয় তার মানে 6টি 8টি 12টি 20টি এরকম উপাত্ত সংখ্যা যদি জোড় হয়, সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো মধ্যপদের সমষ্টি ভাগ 2। এটা আমরা অনেকে আবার এন দ্বারা সূত্র প্রয়োগ করি, ওই এন দ্বারা যে সূত্রটা ক্লাস 8 থেকে শুরু হয়েছে ওটা জটিল, ওটা না করাই বেটার। তোমার জন্য সবথেকে সহজ পদ্ধতি হবে এটা, মধ্যপদের সমষ্টি ভাগ 2। তবে নিয়মটা মনে রাখতে হবে, আগে উপাত্তগুলোকে অবশ্যই ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। তারপর আসো 2 নাম্বার একটা নিয়ম হলো উপাত্ত সংখ্যা বিজোড় সংখ্যক থাকতে পারে। বিজোড় সংখ্যা মানে 5টি 15টি 35টি এরকম বিজোড় সংখ্যক উপাত্ত থাকতে পারে। সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো উপাত্ত সংখ্যা যোগ 1 ভাগ 2 তমপদ। এক্ষেত্রে দেখো যখন আমরা উপাত্ত সংখ্যা জোড়েরটা করলাম তখন এখানে কিন্তু আমাদের তমপদ নাই, আর মধ্যক নির্ণয় যখন আমরা বিজোড় সংখ্যকটা করব তখন এখানে তমপদ আছে। মনে রাখবা এখানে অনেকে পেছ লাগায়, বিজোড়েরটা জোড়েরটায় তমপদ নাই আর বিজোড়েরটা তমপদ আছে। তারপর আসলে লাভ ক্ষতি। লাভ ক্ষতি ও ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রগুলো এখানে প্রয়োজন হয় সেটা হলো দেখো লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস লাভ। এখানে আমরা দুইটা অ্যাপ্লাই করতে পারি, যদি লাভ দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে আমরা ক্রয় মূল্য পাবো, অথবা ক্ষতি দেওয়া থাকলে বিক্রয় মূল্যের সাথে যদি আমরা ক্ষতি যোগ করে দিই তাহলে কি ক্রয় মূল্য পাবো। একইভাবে বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা দুইভাবে বের করতে পারি, যদি ক্ষতি দেওয়া থাকে ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ করে দিব তাহলে বিক্রয় মূল্য বের হবে, অথবা ক্রয় মূল্যের সাথে আমরা যদি লাভটা যোগ করে দিই তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হবে।